ওয়েলকাম টু স্টাডি বুক ম্যাথ স্মার্ট ক্লাস। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বৃত্তের ধ্রুবক পাইয়ের ব্যবহার নিয়ে আলোচনা করব। অর্থাৎ পাই আমরা আমাদের দৈনন্দিন জীবনে কোথায় ব্যবহার করি এটা দেখব। যেখানেই বৃত্তের প্রয়োগ রয়েছে সেখানে সাধারণত আমরা পাই ব্যবহার করি, যা এখন ভিজুয়াল চিত্রের মাধ্যমে ধারাবাহিকভাবে তা উপস্থাপন করার চেষ্টা করব। যে আমার সামনে দেখছে এখন যেখানে সিলিন্ডার ঘুরছে, তারপর কোণক রয়েছে, গোলক, তারপর বৃত্ত এবং বৃত্তের পরিধি, এই সবগুলোর মধ্যেই বৃত্তের ব্যবহার রয়েছে। মানে সিলিন্ডার একটা অঙ্কন করতে গেলে আমরা সাধারণত কি করি, এই যে একটি বৃত্ত, বৃত্তের পরে আমরা যদি খাড়া দুটি রেখা দিয়ে দিই তাহলে এখানে এই যে বৃত্তাকার এটি সিলিন্ডারের প্রয়োগ রয়েছে, যার ফলে সিলিন্ডারের ক্ষেত্রফল বাহির করার জন্য পাইয়ের প্রয়োজন। আবার কোণকের ক্ষেত্রেও আমাদের পাইয়ের প্রয়োজন। আবার গোলকের ক্ষেত্রেও, যা এখানে দেখছি, গোলকের ক্ষেত্রেও পাইয়ের প্রয়োজন। আবার বৃত্তের পরিধি বাহির করার ক্ষেত্রে আমাদের পাইয়ের ব্যবহার, সাধারণত পাই ব্যবহার করি। আমরা এখানে চারটি চিত্র দেখছি। প্রথমটি হলো কোণক। এই কোণকের পৃষ্ঠের ক্ষেত্রফল বের করার জন্য আমরা পাই ব্যবহার করি। কোণকের পৃষ্ঠ, সাধারণত কোণকের পৃষ্ঠের, এটি হচ্ছে তার হেলানো তলের পৃষ্ঠ, আর একটি হলো তার বৃত্তাকার। বৃত্তের ক্ষেত্রফল বাইর করার সূত্র হলো পাই আর স্কয়ার। আর এখানে হেলানো তলের দৈর্ঘ্য যদি এল হয় তখন ওই পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। এই সূত্র প্রয়োগ করে আমরা এখানে যা দেখছি যে কোণকের পৃষ্ঠের ক্ষেত্রফলকে এ দিয়ে প্রকাশ করা হলো। যে চিত্রটি দেখছি এটির নাম হলো কোণক। আমরা এখানে লিখছি কোণক এ ইকুয়াল পাই আর স্কয়ার প্লাস পাই আর এল। আবার রয়েছে গোলক। যদি আমি এখানে একটি গোলক অঙ্কন করি, এটি হলো গোলক। গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল, সূত্র হলো গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল 4, যা আমরা দেখছি 4 পাই আর স্কয়ার। এখানে আমরা পাইয়ের ব্যবহার দেখছি। আবার বৃত্তের ক্ষেত্রফল বাহির করার ক্ষেত্রে, যদি বৃত্ত হয়, বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তখন বৃত্তের ক্ষেত্রফল এ ইকুয়াল হচ্ছে সূত্র পাই আর স্কয়ার। আবার পরিধির ক্ষেত্রে, যা আমরা এখানে দেখছি, পরিধিকে সি দিয়ে, সারকামফারেন্স সি দিয়ে প্রকাশ করা হয়েছে। সি সমান 2 পাই আর। এগুলোর মধ্যে আমরা পাইয়ের ব্যবহার করে থাকি। আবার সিলিন্ডারের ক্ষেত্রে, যা চিত্রে দেখছি, যে সিলিন্ডারের মধ্যে দুইটি বৃত্ত গোলাকার রয়েছে। তাহলে একটি বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কয়ার, তাহলে দুটি বৃত্তের ক্ষেত্রফল হবে সিলিন্ডারের ক্ষেত্রে। এখানে আমরা লিখতে পারি যে সিলিন্ডার, আমি যদি লিখি এখানে সিলিন্ডারের পৃষ্ঠের ক্ষেত্রফল হবে, কারণ এটি হচ্ছে তার একটি পৃষ্ঠ আর এটি হচ্ছে তার গোলাকার পৃষ্ঠ। গোলাকার পৃষ্ঠের বৃত্তাকার পৃষ্ঠের ক্ষেত্রফল, যেহেতু বৃত্তাকার দুটি, সূত্র হলো একটির ক্ষেত্রফল পাই আর স্কয়ার, তাহলে দুটির ক্ষেত্রফল হবে 2 পাই আর স্কয়ার প্লাস, তারপর তার এই উচ্চতা বরাবর যে তার পৃষ্ঠটি রয়েছে এটির ক্ষেত্রফল। তাহলে এই যে বৃত্তটিকে যদি একটু সুতা হয়, আমি যদি লম্বা করে দিই, তাহলে তার দৈর্ঘ্যটি হবে বৃত্তের পরিধির সমান। আমরা জানি পরিধি সমান 2 পাই আর, তো দৈর্ঘ্য হচ্ছে 2 পাই আর। উচ্চতা যদি এখানে h হয়, উচ্চতা আমি যদি h ধরি, তাহলে দৈর্ঘ্য ইনটু উচ্চতা, তার নাম ক্ষেত্রফল। তাহলে সিলিন্ডারের পৃষ্ঠের ক্ষেত্রফল হবে 2 পাই আর ইনটু h এবং বৃত্তাকার পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর স্কয়ার, যা আমরা
এখানে সূত্রের মধ্যে দেখছি। আবার সিলিন্ডারটি যদি হেলানো অবস্থায় থাকে তখন উচ্চতা ঠিক না হয়, তখন এটি দৈর্ঘ্য হয়ে যায়। দৈর্ঘ্য হয়ে গেলে তখন এই ক্ষেত্রে সূত্রটি দাঁড়ায় 2πr × L। আবার এটি যদি উপবৃত্তাকার হয় তাহলে আমরা চিত্রের মধ্যে সূত্রটি দেখছি। আবার কোণকের ক্ষেত্রে কোণক এভাবে যদি খাড়া অবস্থায় থাকে এটাকে বলে সমকোণ কোণক। এখন এই কোণক যদি হেলানো অবস্থায় থাকতে পারে, অথবা এটি বৃত্তাকার না থেকে উপবৃত্তাকার আকৃতি থাকতে পারে, যা আমরা এখানে দেখছি, অথবা অধিবৃত্তাকার আকৃতি থাকতে পারে, অথবা বালতি আকৃতির মতো কোণক থাকতে পারে। এই প্রত্যেকটির এখানে যে সূত্র দেখছি প্রত্যেকটির মধ্যে পায়ের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। এগুলোর মধ্যে আমরা পাই ব্যবহার করে থাকি। এখন দেখি যে এগুলোর দৈর্ঘ্য এবং, যদি দৈর্ঘ্য বলতে আমি বোঝাচ্ছি এখানে উচ্চতা, উচ্চতা কিংবা ব্যাসার্ধের পরিবর্তন হলে, যে আমার সামনে যে চিত্রগুলো এখানে দেখছি, যে কোণক, তারপরে সিলিন্ডার, তারপর গোলক, তারপর বৃত্তের ক্ষেত্রফল এবং বৃত্তের পরিধি, এগুলো সবগুলোই পরিবর্তন হয় যদি বৃত্তের ব্যাসার্ধ পরিবর্তন হয়। অর্থাৎ ব্যাসার্ধের পরিবর্তন হলে এগুলোর আকার বেড়ে যায়, সাথে সাথে এদের পৃষ্ঠের ক্ষেত্রফল বেড়ে যায়। আমি এখানে দেখছি আমাদের চিত্রের মধ্যে যে প্রাথমিক অবস্থায় একমাত্র বৃত্ত ছাড়া সবগুলোর প্রাথমিক বৃত্তের ব্যাসার্ধ রয়েছে 4। আমি এখন যদি এটিকে আস্তে আস্তে 4 থেকে এভাবে 10 পর্যন্ত নিয়ে যাই, তখন ব্যাসার্ধ বড় হওয়ার সাথে সাথে দেখছি যে সবগুলোর আকার বড় হচ্ছে, এবং কর্নারের মধ্যে যেটি দেখছি যে সূত্রটি রয়েছে প্রত্যেকটির এই ইকুয়াল যে সূত্রগুলো ব্যবহার করা হয়েছে সবগুলোর মানের পরিবর্তন হচ্ছে, কিন্তু পাই সব ক্ষেত্রে স্থির রয়েছে। অর্থাৎ পাইয়ের মান, পাই সমান আমরা যে জানি 3.14, পাই বলতে আমরা বুঝি বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত, 3.1415 এভাবে অসীম পর্যন্ত বিস্তৃত। এখানে এই পাইয়ের মানটি সর্বদা স্থির থাকছে, যদিও ব্যাসার্ধের মান পরিবর্তন হচ্ছে। আবার যদি আমি উচ্চতাটিকে আস্তে আস্তে, যেমন উচ্চতা প্রাথমিক অবস্থায় ধরা হলো এটি উচ্চতা 7 রয়েছে, 7 থেকে এটিকে আস্তে আস্তে আমি বড় করে করে 14 পর্যন্ত নিয়ে গেলাম, তখনও দেখা যায় যে প্রত্যেকটি আকার পরিবর্তন হচ্ছে। বৃত্তের ক্ষেত্রে বৃত্তটিকে যদি আমি 2 থেকে আস্তে আস্তে এভাবে 4 পর্যন্ত নিয়ে আসি, বৃত্তটি বড় হচ্ছে, তার ক্ষেত্রফলের মান পরিবর্তন হয়, কিন্তু সব জায়গায় পাই স্থির রয়েছে। অর্থাৎ পাইয়ের মানটি স্থির, মানে ধ্রুবক। পাই সবসময় প্রত্যেকটির ক্ষেত্রে দেখছি যে পাইয়ের জায়গায় রয়েছে, কোনো পরিবর্তন হয় না। এই হলো যে আমরা এগুলোর পৃষ্ঠের ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে পাই ব্যবহার করি।